নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 7-এর মডেল কোশ্চেন পেপার 2 এর যে ভূগোলের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, এখানে কি আছে বলা আছে, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় 21শে মার্চ, 22শে ডিসেম্বর, 21শে জুন ও 22শে সেপ্টেম্বর। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে 21শে মার্চ। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে কি, রুর অঞ্চলের প্রধান খনিজ সম্পদ হলো লোহা, কয়লা, চুনাপাথর, খনিজ তেল। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে কয়লা। পরের প্রশ্ন কী আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে মিনামাটা রোগ হয় পারদ, সীসা, ক্যাডমিয়াম, আর্সেনিক দূষণের ফলে। তো দেখো, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, তো ক্যাডমিয়ামের ফলে ইতাই হয়, আর্সেনিকের ফলে ব্ল্যাকফুট হয়, সীসার ফলে ডিসলেক্সিয়া হয়। পরে দেখো 4 নম্বর প্রশ্ন আছে, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা দিল্লি, এলাহাবাদ, আহমেদাবাদ, কলকাতা শহরের ওপর দিয়ে বিস্তৃত। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে এলাহাবাদ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, চাপ বৃদ্ধি পেলে বায়ুর আয়তন বাড়ে, কমে, একই থাকে, দ্বিগুণ হয়। এখানে যে অ্যান্সার বি, কমে হবে। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট, নন্দা দেবী, কাঞ্চনজঙ্ঘা, কারাকোরাম। ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে নন্দা দেবী। পরে যে প্রশ্নটি আছে দেখো, ভারতের বৃহত্তম নদী বদ্বীপ হল নয়াচর, লোহাচড়া, মাজুলি, সাগরদ্বীপ। এখানে যে অ্যান্সারটি হচ্ছে মাজুলি। শরৎকালীন বিষুব বলে 21শে মার্চ, 21শে জুন, 23শে সেপ্টেম্বর, 24শে অক্টোবরকে। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে 23শে সেপ্টেম্বর। আর্সেনিক দূষণের ফলে মিনামাটা রোগ হয়, ব্ল্যাকফুট রোগ হয়, ডিসলেক্সিয়া হয়, আমাশয় রোগ হয়। এখানে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়। 10 নম্বর প্রশ্নে আছে, নিরক্ষরেখার উত্তর দিকে 1 ডিগ্রি অন্তর মোট 90টি, 279টি, 89টি ও 92টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। তো নিরক্ষরেখার উত্তর দিকে 79টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। একটি বিষাক্ত ভারী ধাতু হলো তামা, পারদ, লোহা, নিকেল। এখানে অ্যান্সারটা পারদ। পরে যে প্রশ্নটি আছে দেখো, বায়ুর গতিবেগ মাপা হয় হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার, বাত পতাকা। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। বড়দিনে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তকাল বিরাজ করে। তো বড়দিনে দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। পরে যে প্রশ্নটি আছে দেখো, ইউরোপের দক্ষিণতম বিন্দুটি হল তারিফা অন্তরীপ, নর্থ অন্তরীপ, উত্তমাশা অন্তরীপ, হর্ন অন্তরীপ। এখানে যে অ্যান্সারটি হয় সেটি হচ্ছে তারিফা অন্তরীপ। ইতালির দীর্ঘতম নদী সিন, রোন, পো, দানিউব। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে ইতালির দীর্ঘতম নদী হচ্ছে পো। ও রুর অঞ্চলের একটি লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হল ডুইসবার্গ, গ্ল্যান্ডব্যাক, রেকলিং, হ্যাগেন। এখানে যে অ্যান্সারটি সঠিক হবে সেটি হচ্ছে ডুইসবার্গ। পরে দেখো, এর সাথে আমরা কিছু বড় প্রশ্নের সমাধান করে দিয়েছি এই পার্টে। এখানে প্রশ্নে বলা হয়েছে কি, নদী বদ্বীপ প্রবাহে সৃষ্ট ভূমিরূপ সমূহের সচিত্র বর্ণনা দাও। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 125 নম্বর পৃষ্ঠায় পাবে। বদ্বীপ প্রবাহ নিম্নগতিতে নদীর কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের পরিচয় দাও। সাধারণত নদী নিম্ন প্রবাহে এসে তার গতি হারিয়ে ফেলে এবং সঞ্চয় কার্য শুরু করে। নদীর নিম্ন প্রবাহে সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি প্লাবন ভূমি। সমভূমি অঞ্চলে জলস্রোত কমে যাওয়ায় ধরুন নদী তার তলদেশে নুড়ি, কাঁকড়, বালি প্রভৃতি সঞ্চয় করে নিজের গভীরতা কমিয়ে দেয়। তাই বর্ষাকালে নদীর জলের মাত্রা বৃদ্ধি পেয়ে দুকুল ছাপিয়ে প্লাবিত করে দুধারে নদীর প্রচুর পরিমাণে পলি, কাঁকড়, বালি সঞ্চয় করে যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে প্লাবন ভূমি বলে। গঙ্গা, নীল, ইয়াংসি নদীর নিম্ন অববাহিকায় প্লাবনভূমি রয়েছে। প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, জলাভূমি প্রভৃতি দেখা যায়। পরে দেখো, স্বাভাবিক বাঁধ বা লেভি। সমভূমি অঞ্চলে কোনো কোনো স্থানে নদীর নুড়ি, কাঁকড়, কাদা, বালি ইত্যাদি উভয়
তীর বরাবর সঞ্চয় করে ধীরে ধীরে ওই সঞ্চয় নদীর দুধারে বাঁধের সৃষ্টি করে। স্বাভাবিকভাবে এই বাঁধ তৈরি হয় বলে একে স্বাভাবিক বাঁধ লেভি বলে। স্বাভাবিক বাঁধের উচ্চতা 2 থেকে 3 মিটার পর্যন্ত হয়। বালুচর সমভূমি প্রবাহে নদীর শক্তি কমে যাওয়ায় নদীপথে কোনো বাধা পেলে তা এড়িয়ে চলার জন্য নদী আঁকাবাঁকা পথে অগ্রসর হয়। সমভূমি অঞ্চলে নদীর বাঁক ঘোরবার সময় তার বিপরীত দিকে পলি সঞ্চয়ের ফলে ওই স্থানে উঁচু হয়ে বালুচরের সৃষ্টি করে। এছাড়া নদীর মাঝে মাঝে নুড়ি, কাঁকড়, কাদা, বালি জমেও নদী কোথাও কোথাও দ্বীপের সৃষ্টি করে। ব্রহ্মপুত্র নদীর মাজুলী দ্বীপ ভারতের বৃহত্তম নদীচর। বিনুনি নদী কোনো নদীর মধ্যে অসংখ্য চর বা নদী দ্বীপের সৃষ্টি হলে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বিনুনির মতো প্রবাহিত হয়, একে বিনুনি নদী বলে। অশ্বক্ষুরাকৃতির হ্রদ সমভূমি অঞ্চলে কোনো কোনো নদী অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায়। একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে নিজেদের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদীর জোড়া সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিকে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো হয় বলে একে অশ্বক্ষুর আকৃতির হ্রদ বলে। যেমন মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর দুপাশে এই ধরনের হ্রদ দেখতে পাওয়া যায়। বদ্বীপ নদী যখন মোহনার কাছে পৌঁছায় তখন নদীতে স্রোত একেবারে থাকে না। দীর্ঘদিন ধরে নদীবাহিত কাঁকড়, বালি, পলি, কাদা নদী মোহনার কাছে সঞ্চিত হয়ে মাত্রাহীন অক্ষরের মতো দ্বীপ সৃষ্টি করে। এখানে নদী বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সাগরে গিয়ে মেশে গঙ্গা ব্রহ্মপুত্র মিলিত বদ্বীপ নদীর মধ্যে বৃহত্তম। মোহনার নিকটবর্তী পলি সঞ্চিত হয়েও দ্বীপ গঠিত হয়। হুগলি নদীর মোহনায় সাগর দ্বীপ ও হাড়িয়াভাঙা নদী মোহনার অনতি দূরে সৃষ্টি হয়েছে নতুন দ্বীপ পূর্বাশা। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রশ্নে বলা হয়েছে কি উৎপত্তি অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার মালভূমি বিবরণ দাও। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 100 নম্বর পৃষ্ঠায় পাবে। রায়মার্টিন সহায়িকা এসে তোমরা 100 নম্বর পৃষ্ঠায় এসে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখান থেকে তোমরা অ্যান্সারটি তুলে নেবে যে 4 প্রকারের মালভূমি দেখা যায়: পর্বতবেষ্টিত, লাভাগঠিত, ব্যবচ্ছিন্ন, মহাদেশীয় মালভূমি। এরপর একটা একটা করে পর্বতশ্রেণী মালভূমির সংজ্ঞা ও তার বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, তোমরা এখান থেকে দেখে এটাকে তুলে নেবে। এটা গেল। এরপর যেটা হচ্ছে লাভাগঠিত মালভূমি। লাভাগঠিত মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ, এখানে যেটা দেওয়া আছে বৈশিষ্ট্য, এগুলো তুলে নেবে। এর সাথে আছে ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমির সংজ্ঞা, সৃষ্টির কারণ, এছাড়া আরও রয়েছে দেখো বৈশিষ্ট্য পাবে তোমরা এখান থেকে। আর মহাদেশীয় মালভূমি আছে, এর সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। তো বন্ধু দেখো, এখান থেকে তোমরা অ্যান্সারটাকে তুলে নিতে পারবে। আমি আর বলে দিচ্ছি না, বলে দিলে অনেকটা নোটটা বড় হয়ে যাবে। যাদের সহায়িকা আছে তোমরা 100 নম্বর পৃষ্ঠায় এসে প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো পরে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কি চিত্রসহ দিনরাত্রি হ্রাস বৃদ্ধি আলোচনা করো। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি যাদের সহায়িকা আছে তোমরা 13 নম্বর পৃষ্ঠায় এসে এই প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে। তো দেখো, এখান থেকে তোমরা অ্যান্সারটিকে তুলে নেবে। দিনরাত্রি হ্রাস বৃদ্ধির চিত্রসহ আলোচনা করো, অথবা দিনরাত্রি হ্রাস বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠে কীরূপ, এটা প্রশ্নটা এটাও আসতে পারে, অথবা দিয়ে এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে, আবার এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে। একই 3 রকম প্রশ্ন করলে একই অ্যান্সার হবে। তো এই পয়েন্টটা দেবে। পরে 1 নম্বর যেটা রয়েছে সেটা এই পয়েন্টটা আছে, 2 নম্বরে এটা আছে। তো দেখো 3 নম্বরে যেটা আছে এটা। তো এই প্রশ্নের অ্যান্সারটা 14 পৃষ্ঠায় এসে একদম এখান পর্যন্ত তোমরা অ্যান্সারটি করতে পারবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, তো দেখো বন্ধুরা, পরে যে প্রশ্নটি আছে বলা হয়েছে কি ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি সম্পর্কে যা জানো লেখো। তো বন্ধু দেখো, এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা রায়মার্টিন সহায়িকার 317 নম্বর পৃষ্ঠায় পাবে। 317 নম্বর পৃষ্ঠায় পাবে। তো দেখো, ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এক্ষেত্রে তোমরা অ্যান্সারটা এখান থেকে লিখবে। বৈশিষ্ট্য পাবে তোমরা এখানটা, বৈশিষ্ট্যগুলো দেওয়ার পরে এখানে দেখো উত্তর ও মধ্য ভারতে বিস্তীর্ণ সমভূমি, অবস্থান, ভূপ্রকৃতি, বৈশিষ্ট্য, মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি, অবস্থান, ভূপ্রকৃতি, বৈশিষ্ট্য,
দক্ষিণের সুউচ্চ পর্বতাঞ্চল অবস্থান, ভূপ্রকৃতি বৈশিষ্ট্য। এখান থেকে তোমরা এটা দেবে। পরে যে অংশটা আছে দেখো, এখান থেকে তোমরা এখানে নদী অববাহিকা, উপকূল সমভূমি অঞ্চল, অবস্থান, ভূপ্রকৃতি বৈশিষ্ট্য এগুলো তোমরা এখান থেকে লিখে দিতে পারবে। তো বন্ধুরা দেখো, পার্ট 1-এ আমরা এইখান পর্যন্ত প্রশ্নগুলির সমাধান করে দিলাম। এর পার্ট 2-তে আমাদের বাকি যে প্রশ্নগুলি রয়ে গেল এইগুলো আমরা সমাধান করে দেবো।